প্রতিষ্ঠান হিসেবে একটি রাজনৈতিক দলকে গড়ে তুলতে জনগণের কাছে জনপ্রিয় এবং রাষ্ট্র ক্ষমতায় নিতে অনেক মানুষকে নানা রকম ত্যাগ এবং তিতিক্ষা সহ্য করতে হয়। এই কথাটি আপনাদের কাছে অনেকটাই বুকিশ বা পোশাকি মনে হতে পারে, কিন্তু এটি বাস্তবতা যে অনেক মানুষের ত্যাগের উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল গণমানুষের দলে রূপান্তরিত হয়। কিন্তু যখন সেই রাজনৈতিক দলকে সেই ত্যাগী নেতা কিংবা কর্মীটি দেখেন যে হাতছাড়া হয়ে যাচ্ছে তার রাজনৈতিক দল এবং তার আদর্শ থেকে সরে গিয়ে কিছু মানুষ উড়ে এসে জুড়ে বসে সেই দলকেই নিজের করে নিয়ে যাচ্ছে, কিছু ভুইফোড় সংগঠনেরও জন্ম দিচ্ছে, এরকম যখন ঘটনা ঘটে তখন ত্যাগী নেতাদের বুক চিরে একটি কথাই বের হয়ে আসে, সেটি হলো সরকারি দলে তাহলে কত মধু থাকে। বর্তমানে আওয়ামী লীগের নামে বেশ অনেক ভুইফোড় সংগঠন গড়ে উঠেছে এবং সেই সব সংগঠনের মধ্যে ৭৩টি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি খবর গণমাধ্যমে আজকে এসেছে এবং এসব ভুইফোড় সংগঠন নিয়েই আওয়ামী লীগ এখন কাদের হাতে চলে যাচ্ছে, এসব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব পীর হাবিবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করার আগে এইসব ভুইফোড় সংগঠন নিয়ে আওয়ামী লীগের ভেতরে কি আলোচনা হচ্ছে, এর নেতারা কি বলছেন একটু শুনে নিই। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে যেটা আমার মূল্যায়ন সেটা হচ্ছে যে এইগুলা আমরা একসময় বিরোধী দলে ছিলাম। বিরোধী দলে থাকতে এদের কিন্তু আমরা কোনো চোখে দেখি নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের যে দীর্ঘ টানা ৩বার রাষ্ট্রীয় ক্ষমতায় ১২-১৩ বছর যাবৎ একটানা রাষ্ট্রীয় ক্ষমতার কারণে এই যে হাইব্রিড বলি আমরা যেগুলা, বা এই যে অনুপ্রবেশকারী, এরা দলের বিভিন্ন জায়গায় ঢুকার চেষ্টা করে। সে ঢুকার চেষ্টা করে যে যখন পার্টিতে দলের পদ যখন না পায় তখন এরা যায় নিজেই নিজের একটা আবিষ্কার করে বসে, এবং আবিষ্কার করে এই যে আজকে দলের আগে মানে সংগঠনের নামের আগে আওয়ামী আর শেষে লাগায় দেয় লীগ, যে সেই কারণেই আজকে এই যে ১৫০-২০০ এরকম ভুইফোড় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আজকে দাঁড়াইছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে বেশ কিছু সংগঠনের নাম, নতুন নতুন নাম ব্যবহার করেছে, যেগুলোর নামের সঙ্গে কোনো জায়গায় হয়তো আওয়ামী লীগ, আওয়ামী, কোনো জায়গায় লীগ শব্দটা ব্যবহার করে এটা বিভ্রান্ত করা হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, এই ধরনের একটা নাম ব্যবহার করে তারা মূলত তাদের অর্থনৈতিক ফায়দা লোড়ার জন্য এগুলো কাজগুলো করছে। এরা যারা এই ধরনের কাজ করেছে এরা কেউই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী না, কেউই শেখ হাসিনার কর্মী না। এরা মূলত এদেরকে বলা যেতে পারে ধান্দাবাজ বা টাউট প্রকৃতির। ঈদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আছে। জি, আলোচনা শুরু করছে জনাব পীর হাবিবুর রহমান, আপনাকে দিয়েই। এই যে ভুইফোড় সংগঠনগুলো গড়ে তোলা হচ্ছে, নাম সর্বস্ব সংগঠন, তারা কি আসলে দলটিকেই কি দখলে নিয়ে নিচ্ছে এসব করে? ধন্যবাদ আপনাদেরকে। আমি করোনার ১.৫ বছরে কোনো টকশোতে যাইনি, আজকেই প্রথম আপনাদের অনুরোধে যোগ দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আপনারা ডাকায় ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরা দখলে নিতে পারে না, কিন্তু এরা সুবিধা ভোগ করে চলে যায়। আওয়ামী লীগ এই দেশের একমাত্র ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বাকি যেসব রাজনৈতিক দল বামপন্থী ছিল তারা তো প্রায় বিলীন হয়ে গেছে। উপমহাদেশের একটা প্রাচীন রাজনৈতিক দল। আওয়ামী লীগের বিকাশ ২বার ঘটেছে, একবার বঙ্গবন্ধুর নেতৃত্বে তার উত্থান এবং বিকাশ, এবং গণমুখী একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই দলটি চরম দুঃসময় অতিক্রম করে তার ৪০ বছরের রাজনৈতিক মেধা ও নেতৃত্বে দলটি আজকে টানা ১২ বছর ক্ষমতায়, এবং আজকে তৃণমূল বিস্তৃত সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা অনেকবার রিপোর্ট করেছি এইরকম ভুইফোড় সংগঠন নিয়ে, অনেকবার টকশোতে বলেছি, যার তার গায়ে মুজিব কোট লাগিয়ে পোস্টারের ছবি দেয় বড় করে,
এইসবের বিরুদ্ধে এগুলো বন্ধ করার জন্য অনেকবার টকশোতে আমি নিজেও বলেছি। যাই হোক, আওয়ামী লীগ আজকে যে অ্যাকশনে যাচ্ছে, এই যে চাকরিজীবী লীগ নামে, তারপরে হেলেনা জাহাঙ্গীরকে মহিলা আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তারপরে এই যে জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের দোকান খুলে ওই দর্জি মনির তাকে গ্রেফতার করা হয়েছে, এই অ্যাকশনে যাওয়ার কারণে আওয়ামী লীগকে আজকে সরকারকে অভিনন্দন জানাতে হয়। কারণ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ইমেজ শেষ করা যায় না। একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন বা রাজনৈতিক শক্তি একটা দেশের প্রাণ শক্তি। কারণ রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক শক্তিই থাকতে হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই। সেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের উত্তরাধিকারিত্ব বহন করা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। তো সেইখানে এরা কি করে, এই বইফুট সংগঠনগুলো তারা বিভিন্ন দোকান খুলে, তারা একটা করে তদবির, তারা ভিজিটিং কার্ড বানায়, মুজিবকুট গায়ে পড়ে তদবির বাণিজ্য করে এবং তারা এই বিভিন্ন তদবির করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়। এরপরে সারা দেশের শাখা সংগঠন খুলে সেখান থেকে আবার কমিটি বাণিজ্য করে। এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেছেন যে 250 সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং কয়েকদিন আগে আবাদুল কাদের বলেছেন, তিনি অনেক আগে থেকেই বলেছিলেন, একসময় এদেরকে বলা হতো সুবিধাবাদী, তারপরে বসন্তের কুকিল, এখন এদেরকে বলা হয় আওয়ামী লীগের এই এক যুগের শাসনকালে এদের নাম হয়েছে হাইব্রিড আওয়ামী লীগার, বা এদেরকে বলা হয় শুধু বইফুট সংগঠন নয়, আওয়ামী লীগের মূল ধারায় তৃণমূল থেকে অনেক জায়গায় এইসব নবাগতরা এসে ঢুকে পড়েছে। এইটা আওয়ামী লীগকে একদিকে বইফুট সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মূল দলের কাঠামোতে এবং উপকমিটিগুলো আগে যাচাই বাছাই করতে হবে। উপকমিটিতে সাহেব পররাষ্ট্র বিষয়ক উপকমিটিতে ঢুকেছিল, তাকে কে ঢুকিয়েছিলেন? একজন সিনিয়র মন্ত্রী হেলেনা জাহাঙ্গীরকে ঢুকিয়েছিলেন মহিলা বিষয়ক উপকমিটি থেকে মেহরাফুজ চুমকুকে অনুরোধ করে, আমি যেটা জানি। তো এইভাবে খুঁজে বের করতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বইফুট সংগঠনের অনুষ্ঠানে যারা যাবে, যে আওয়ামী লীগ নেতা যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইসব বইফুট সংগঠনের অনুষ্ঠানে প্রেস ক্লাবে অনেক নেতারা আওয়ামী লীগের অতীতে গেছেন, একদল নেতা অনেক সময় গেছেন, তাদের অনেকে এখন প্রয়াত প্রায়। তো যাই হোক, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে দলের ইমেজটা নষ্ট হয়ে যায়, রাজনীতিবিদদের ইমেজটা নষ্ট হয়ে যায়। একজন রাজনৈতিক কর্মী সমাজের শ্রদ্ধার আসনে থাকতেন একসময়, একজন রাজনীতিবিদকে মানুষ একসময় সম্মান করতেন। আজকের একালের মন্ত্রীদের চাইতেও সেকালের রাজনীতিবিদদের যে সম্মান ছিল, একজন রাজনীতিবিদ হওয়ার যে শিক্ষা, বঙ্গবন্ধু নিজেই বলছেন, আমি পালস বুঝি, আমি চুঙ্গা ফুকাইয়া উঠে আসছি। তো বঙ্গবন্ধু কোথায় হিমালয়ের উচ্চতায় চলে গিয়েছিলেন। এই যে উচ্চতায় চলে যাওয়া, তৃণমূল থেকে তিনি একটা বাইসাইকেল দিয়ে সংগঠন করে টুঙ্গিপাড়া থেকে এসে, তিনি সেই ইসলামিয়া কলেজ থেকে এসে তিনি প্রস্তুতি নিয়ে ছাত্রলীগ গঠন করে, আওয়ামী লীগ গঠন করে একটা জাতিকে জাগিয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদের ঐক্যের মোহনায় মিলিত করে তিনি একটি দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। এই যে একটা রাজনীতিবিদদের প্রতি মানুষদের যে শ্রদ্ধা, এবং বঙ্গবন্ধু রাজনীতিবিদদের হাতে রাজনৈতিক শক্তি প্রয়োগ করেছিলেন, এবং এইটা রাজনৈতিক সরকারের রাজনৈতিক শক্তিকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে এইগুলোর ব্যবস্থা গ্রহণ করা যায় না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের দলীয় নেতাদেরকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং তাদেরকে যাচাই বাছাই করতে হবে। খালি সকল বইফুট সংগঠন নিষিদ্ধ করতে হবে এবং এদের প্রতিটি প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা একটা অসুস্থ রাজনীতির মধ্যে, একটা মূল্যবোধহীন অবক্ষয়ে পতিত একটা ভঙ্গুর সমাজের মধ্যে বাস করছি। সকালের মানুষ বিকালে চেনা যায় না, রাতের মানুষ সকালে হয়, বিশ্বাসের মানুষ সকালে হয়ে ওঠে বিশ্বাসঘাতক। এমন প্রতারকরা একে একে ধরা পড়ছে আজকে সমাজে। আপনি কার সাথে চলবেন, কার সাথে বসবেন, কার সাথে উঠবেন, চলাফেরা করবেন, এটাই আজকে একটা আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমাজে এখন মুখোশ পরা লোকের সংখ্যা বাড়ছে। ভদ্র সমাজে আপনি দেখবেন এমন মানুষ, কয়েকদিন পরে দেখবেন সে একজন ভয়ঙ্কর প্রতারক বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, যার সঙ্গে আপনার কোনো সামাজিক অনুষ্ঠানে সে আপনার ছবিটি তুলে নিয়ে গেছে। এই যে এরা ফটো সেশন করে, ছবি সেল করে, এরা বিক্রি করে, এরা স্ট্যাটাস কিনে। জনাব পীর হাবিবুর রহমান, জি
আমি আপনার কাছে আমি আবারও আসছি, আমি আপনাকে একটু থামালাম, দুঃখিত। আপনার কথার সূত্র ধরে আমি জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে একটু যেতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে এবং সেখানে সুনির্দিষ্ট করে বলা আছে যে কোনগুলো তাদের অঙ্গ সংগঠন, কোনগুলো তাদের সহযোগী সংগঠন, কোনগুলো ভাতৃপ্রতিম, এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটি পরিষ্কার যে কোন কোন সংগঠনের কর্মকাণ্ডকে তারা ধারণ করে। কিন্তু তারপরেও পাপিয়া ধরা পড়ে, শাহেদ ধরা পড়ে, হেলেনা জাহাঙ্গীর ধরা পড়ে, তখন দল থেকে বলা হয় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এসব ভুইফোড় সংগঠনের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের এমপিদের ওঠা বসা দেখা যায়, তাদের অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রীদেরও যেতে দেখা যায়। কেমন কেমন হয় না বিষয়গুলো, প্রফেসর মিজানুর রহমান? পীর হাবিব ভাইকে 2 বছর পরে দেখলাম পর্দায়, আর আর কামাল তো বিষয়টা হ্যান্ডেলই করছে, ওরাই ভালো বলবে এই বিষয়টা নিয়ে। আমি আপনাকে স্মরণ করাই, এক্স্যাক্টলি আপনি আপনার স্টুডিওতে দেখেন গত 2017 সালের 1 আগস্ট এই সেম জিনিস নিয়ে একটা টক শো আমি করেছিলাম। তখন একবারে সুনির্দিষ্ট করে এই কথাগুলো বলেছিলাম যে অবিলম্বে এই দোকানগুলো বন্ধ করা হোক। এর বাইরেও এই যে যথেষ্টভাবে বঙ্গবন্ধুর জাতির জনকের ছবি ব্যবহার করে, ভারতে কিন্তু আইন আছে, এই মহাত্মা গান্ধীর ছবি ইচ্ছা করলেই কেউ ব্যবহার করতে পারবে না, কারণ মহাত্মা গান্ধী ইজ নট দ্যাট অর্ডিনারি পিপল বা পার্সন। তো সেদিক থেকে ওই পেনাল কোডের আইন অনুযায়ী ইন্ডিয়াতে এটা পানিশেবল অফেন্স যথেষ্ট ব্যবহার করা, এটা ইট ইজ নট ইভেন আর্টিস্টিক পারপাসেও কিন্তু মহাত্মা গান্ধীকে ব্যবহার করা যাবে না জানতেন ভাবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে বঙ্গবন্ধুর নামকে আর এই ঐতিহ্যবাহী যে সংগঠন, এই সংগঠনকে ব্যবহার করে এর থেকে যে ফায়দা লোটা, দেখেন আওয়ামী লীগ একটা প্রবাহমান নদী, এর মধ্যে অনেক কিছু আসবে, ঢুকবে, কচুরিপানাও ঢুকবে এবং শেওলা বহু কিছু আসবে, কিন্তু একবারে নেতৃত্বে চলে যাওয়া, যেহেতু এই দলটা ইলেকশন করে ভোটের রাজনীতি করে ভোটের সময় সংখ্যা বাড়াতে হয়, স্বাভাবিকভাবে দলকে আপনি এটাকে একবারে ক্যাডার ভিত্তিক পলিটিক্যাল পার্টি যেগুলো থাকে এরকম একটা ইয়ের মধ্যে রাখতে পারবেন না। এটা একটা গণভিত্তিক দল, অনেক লোক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আসে ঢুকবে, কিন্তু তাই বলে দলের জন্য যারা অনেক ত্যাগ করেছে তারা ত্যাগী, তাদের চোখের সামনে অন্যরা এসে দলকে লুটেপুটে নিয়ে চলে যাবে, এটা কেমন কথা? এখানে এটা নেতৃত্বে যাওয়ার যে কৌশলটা এবং এই যাওয়ার পরে যে তাদের যে কারণটা, মানে উদ্দেশ্যটাই হচ্ছে এখানে কিন্তু দলকে ভালোবেসে, আদর্শকে ভালোবেসে এই আগাছাগুলো এখানে আসেই আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং পদ পদবি কিনে এটাকে সামাজিক তার অবস্থানকে সুদৃঢ় করে এটা দিয়ে আরো ব্যবসা বাণিজ্য করার জন্য যখন আসে, সেখানে আমি মনে করি একটা দল এটি বুঝবে না যে কোন লোকগুলো এসে তার ক্ষতি করছে, তাকে ব্যবহার করছে, আর কোন লোকগুলো তাকে গড়ে তুলছে, দলের তো সেটি বোঝা উচিত, তাই নয় কি? এটার দায়িত্ব কেবলমাত্র এখন হেলালা জাহাঙ্গীর বা কি দর্জি মনির এদেরকে দিলে হবে না, আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ যাদের ভোর করে এরা আসছে তাদেরকে ওই দায়িত্ব নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই অভিযান চলছে এবং এগুলো কেন আগের থেকে করা হলো না, কারণ এইগুলো যথার্থই বলছে বীর হাবিব ভাই, এই সকল বহু অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু ওই সকল অনুষ্ঠানে গিয়ে তাদেরকে এক ধরনের সামাজিক স্বীকৃতি দেওয়া যায়। জি, এবং মন্ত্রীরাও সেখানে যান। প্রশ্ন হলো যে মন্ত্রীরা কেন যান? আওয়ামী লীগের গঠনতন্ত্রে একদম সুনির্দিষ্ট করে বলা আছে, মানে সহযোগী সংগঠন কয়টা, অঙ্গ সংগঠন কয়টা নির্দিষ্ট করা আছে। এর বাইরে বিভিন্ন যে লীগ বানানো হয়েছে, আর কোন লীগ বোধহয় বাকি নাই, এইগুলো প্রত্যেকটাই করা হয়েছে এক একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এবং ধান্দা হিসাবে। তাদের কাছে ভিজিটিং কার্ড থাকে, ভিজিটিং কার্ড নিয়ে এরা ঘুরে এবং জায়গায় জায়গায় গিয়ে, কারণ সবার পক্ষে অফিস আদালতে এখানে সেখানে যেখানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য কর্ম এই দাপট দেখানোর জন্য এটা একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, কারণ ওই সকল জায়গায় তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব না এটা এই পদটা, যে পদের উত্থান যেভাবে আসছে সে কিভাবে আসছে। অতএব আমি মনে করি একটা গণতান্ত্রিক, হাবিব ভাই যথার্থই বলছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের মধ্যে যদি এই ধরনের অনাচার হয় এবং রাজনৈতিক দল যদি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ে, কারণ এরা ইঁদুরের মতো দলকে আসলে ফোকরা করে ফেলে, ভিতর থেকে এটা দলকে খেয়ে ফেলে, কারণ এরা এমন একটা অবস্থানে চলে যায়, যারা চোর খাওয়া রাজনীতিবিদ তারা কোনো অবস্থানে যেতে পারে না এবং ইলেকশনের সময় দেখা যায় যে এমন একটা হইচই বাধায় এবং এমন একটা অবস্থা তৈরি করে, তার জনসমর্থন, তার অর্থ বিত্ত সবকিছু মিলিয়ে এক ধরনের আর দেখা যায়। এবং এই জনসমর্থনের ব্যাপারটা যখন আপনি যদি গোয়েন্দা সংস্থাকে লাগান, দেখবেন যে ওর পক্ষেই জনসমর্থন বেশি, কারণ ইতিমধ্যে সে এইসব মানুষের
মানে টাকা আত্মসাৎ করে সে এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল দিয়ে জনহিতকর কাজ করে এমন একটা অবস্থা করে রাখে। আপনি যদি বলেন তৃণমূল থেকে যদি নমিনেশনের ব্যাপারটা আসে, সেখানেও দেখা যাচ্ছে সে বিপুল ভোটে জয়ী হয়ে চলে আসবে। এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আবারও বলছি, বহু এই প্রবাহমান নদীতে যেরকম অনেক আগাছা জুটেছে, কিন্তু এদেরকে যখন আপনি নেতৃত্বে নিয়ে আসবেন, কোন একটা বিশেষ কমিটিতে নিয়ে আসবেন, এরপরে যদি বলেন একটা ঘটনা ঘটার পরে যদি বলেন যে এটা উঠে গেছে, এটা হাইব্রিড, এটা বিভিন্ন অভিধায় অভিযুক্ত করি, এটা কিন্তু আমি মনে করি ঠিক না। এটা এখন যে অভিযানটা শুরু হয়েছে, এটা আরো সুস্পষ্ট হওয়া উচিত, ক্লিয়ার করে বলা উচিত যে এই বাইরে যতগুলো সংগঠন আছে এগুলো একেবারে বিলুপ্ত করা হলো। এই নামে কোন সংগঠন করলেই তাকে প্রতারণা আইনে গ্রেপ্তার করা হবে, এবং এই ধরনের একটা নির্দেশনা আমার মনে হয় দেওয়া দরকার, যেটা আমি প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আমি আবারও আপনার কাছে আসবো। জনাব এস এম কামাল হোসেন, একটি ভুইফুর সংগঠনের অনুষ্ঠানে যখন দলের কেন্দ্রীয় নেতা কিংবা পরিচিত নেতা কিংবা মন্ত্রী উপস্থিত হন, তখন কি তার এই ভুইফুর সংগঠনের কার্যক্রমকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া হয় না? আপনাকে ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের লেখা মাঝে মাঝে আমি পড়ে অনুপ্রেরণা পাই, অনেক কিছু শিখিও, এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। তার আগে আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। এই মাস আগস্ট মাস, এই মাসের 1975 সালের 15ই আগস্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যিনি ছিলেন শক্তি, সাহস এবং প্রেরণার অবিরল উৎস, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের প্রেরণার উৎস মহিয়াসী নারী বেগম মুজিব সহ পরিবারের 18 জন সদস্যকে হত্যা করেন। বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই মাসেই যে মোস্তাক জিয়ারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, পাকিস্তানের এজেন্ট, সেই জিয়ার সন্তান পাকিস্তানের আর এক এজেন্ট তারেক জিয়ার ষড়যন্ত্রে এই মাসের 2004 সালের 21 আগস্ট আজকের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন সাথী আমাদের জীবন দিয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেখেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে 25/7 সুস্পষ্টভাবে তারা আমাদের সহযোগী সংগঠন, তারা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, স্পষ্টভাবে উল্লেখ আছে। আপনি যেটা বলেছেন, আমি এক কথায় তার উত্তর দিতে পারি, যারা এই সমস্ত সহযোগী সংগঠনের বাইরে আরো 2-1টি সংগঠন আছে যারা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সামাজিকভাবে তারা কাজ করেছেন। তার ভিতরে আপনার বঙ্গবন্ধু পরিষদ, শিশু রাসেল, কিশোর পরিষদ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন আছেন, শিক্ষক সমিতি, আপনার এরকম মানে মুক্তিযুদ্ধের পক্ষে শিবির, এদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, স্বাধীনতা চিকিৎসক পরিষদ আমরা যাই। এর বাইরে যারা লীগ গঠন করে বিভিন্ন ফায়দা লুটার জন্য আমরা যারা তাদের অনুষ্ঠানে যাই, আমি মনে করি এইটা দুঃখজনক, এবং যারা যায় তারা আমাদের চেতনার বাইরে আমি মনে করি যায়, তাদের যাওয়া উচিত না। জি, তাহলে প্রশ্ন হলো যে দলের কেন্দ্রীয় নেতারা যদি চেতনার বাইরে কাজ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কিনা? আমি আপনারে বলি আর কি, দেখেন, আমাদের নেত্রীর সুস্পষ্ট দিক নির্দেশনা আছেন। এই করোনার মধ্যে যখন প্রথম আমরা করোনা প্রতিরোধের জন্য আমাদের কার্যনির্বাহী কমিটির সভা হয়, সেই সভায় নেত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন যে মানুষের আস্থা, ভালোবাসা অর্জন করা ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। সেই লক্ষ্যে দলকে, তৃণমূলকে ঢেলে সাজাতে হবে, এবং আমাদের দিক নির্দেশনা দিলেন উনি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সেই জিয়ার
সামরিক রক্তচক্ষুক উপেক্ষা করে সেই দুঃসময়ে যারা এই দলকে সুসংগঠিত করেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যারা লড়াই করেছেন, সেই সময়ের ত্যাগী নেতাকর্মী, পরবর্তীতে যারা 2001 সাল থেকে 2008 সাল যখন নেত্রীকে গ্রেপ্তার করা হয় 2008 সালে, সেই সময় খালেদা নিজামী তারেকের দুঃশাসনের বিরুদ্ধে সেই অন্ধকার যুগে যারা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ করেছেন, শ্রমিক লীগ করেছেন, যারা এই সহযোগী সংগঠন মূল দলকে যারা ধরে রেখেছেন, সেই সময়ের ত্যাগী নেতাদের মধ্যে থেকে আমাদের নেতৃত্ব খুঁজে বাইর করতে হবে। এবং আপনি দেখেছেন যে আমাদের মূল দল এবং সহযোগী সংগঠনে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা ওই সময়ের ওই দুঃসময়ের ত্যাগী নেতার কর্মীদেরই তাদেরকে বিভিন্ন জেলায় উপজেলায় আমরা দায়িত্ব দিয়েছি, মানে সেইখানকার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে। কিন্তু দল ক্ষমতায় আসার পরে যারা এক সময় সব সময় কি কয় যে পিজিবির মানে শুনি যে প্রেজেন্ট মানে গভর্নমেন্ট পার্টি, এই কিছু সুবিধাবাদী লোক তারা আমাদের কারো কারো ছত্রছায়ায় এই মূল দলে ঢোকার চেষ্টা করেন। যখন ঢুকতে পারেন না তখন তারা বিভিন্ন নামে লীগ গঠন করে নিজেদের ফায়দা বা নিজেদের স্বার্থ হাসিল করার। জি জনাব এস এম কামাল হোসেন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি যে আপনি বলেছেন যে যারা এইসব অনুষ্ঠানে যাচ্ছেন আপনাদের মাঝে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা চেতনার বাইরে গিয়ে কাজ করছেন। এখন আমার প্রশ্ন, চেতনার বাইরে চলে যাওয়ার অভিযোগে সেসব নেতাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কিনা? অবশ্যই তাদেরকে প্রথম সতর্ককরণ করা হবে এবং দল আমাদের, এটা তো আমাদের কার্যনির্বাহী কমিটির সবাই সিদ্ধান্ত হবে, আমি তো একা সিদ্ধান্ত দিতে পারবো না। তবে আমি মনে করি যারা গিয়েছেন তারা এই কাজটা ঠিক করেননি। আমাদের দলের কার্যনির্বাহী কমিটিতে অবশ্যই এই বিষয়ে আলোচনা হবে। যারা গেছেন তারা না বুঝে যদি যেয়ে থাকেন, আর যদি বুঝে যেয়ে থাকে জবাবদিহি করবে, ভবিষ্যতে যাতে না যায়। কারণ আজকে দেখেন শুরু হয়েছে, আপনি দেখেন অনেককেই আমি চিনি না। আমি এর আগে একটি টকশোতে গিয়েছিলাম যেটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে, অনেকে হয়েছে, আমি চিনিই না। এবং আমি বলেছিলাম আমি চিনলে আমি এই টকশোতে আসতাম না, এবং তার থাকারও কথা ছিল। আমরা মনে করি আজকে বাংলাদেশে যেভাবে আমার ভাই পীর হাবিব বলতেছিলেন, যেভাবে জননেত্রী শেখ হাসিনা কণ্ঠ কাকাকীর্ণ পথ অতিক্রম করে যেভাবে বাংলাদেশটাকে আজকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, এই করোনার মধ্যে যিনি দিন রাত পরিশ্রম করছেন সততা, সাহসিকতা, দক্ষতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সকল ক্রাইসিস মোকাবেলা করছেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই দলে দুই একটি লোকের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটা দুঃখজনক। আমি মনে করি যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যারা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়ক এনেছেন সেই জায়গায় যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমাদের এটা উপলব্ধি করতে হবে যে আমাদের কারণে যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমাদের কারণে যদি এই যে দলের যারা সুবিধাবাদী, দলে যারা মানে কি কয় অনুপ্রবেশকারী বলেন, সুবিধাবাদী বলেন, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তারা যদি আমাদের আশ্রয় প্রশ্রয়ে জায়গা আমাদের কাছে জায়গা পায় তাহলে এটা দুঃখজনক। আমরা মনে করি আমরা যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছি আমাদের উচিত জননেত্রী শেখ হাসিনা যা চায় তার চোখের ভাষা বোঝা উচিত, তার কথা বোঝা উচিত, এবং তিনি যেভাবে আওয়ামী লীগটাকে গড়ে তুলতে চান, তৃণমূল পর্যায়ে সহযোগী সংগঠনকে গড়ে তুলতে চায়, আমার মনে হয় আমাদের দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব সকলকে সেই কাজগুলো করা। অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিচ্ছি জনাব এস এম কামাল হোসেন। বিরতি থেকে ফিরে এসে আপনাদের তিনজনেরই বিস্তারিত কথা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব পীর হাবিবুর রহমান, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। পাপিয়া, হেলেনা কিংবা শাহেদ, এগুলো এক একটা প্রতীক হিসেবে যদি ধরি আমরা, তাহলে আওয়ামী লীগের ভেতরে তাদের প্রতিনিধিত্ব কি পরিমাণ আছে বলে আপনি মনে করেন? দেখেন, একটা হলো গিয়ে যে ঢাকার বাতাসে বিষ। ঢাকা একটা দূষিত নগরী, এখন সমাজও একটা দূষিত সমাজ। সমাজে আমি আগেই বলেছি যে সমাজে এখন মুখোশ পরে হাঁটি, কি পুরুষ কি নারী, দেখতে এত ভদ্র, এত সুন্দর, কথাবার্তা এত মার্জিত, কিন্তু ধরা পড়লে বোঝা যায় চরিত্র কত কুৎসিত, কদর্য, এবং ভিতরের তার চেহারা কত ভয়ঙ্কর, আড়ালে তার কত কীর্তিকলাপ কাণ্ড। ঠিক তেমনি পাপিয়া দিয়ে ধরা শুরু হয়েছে, এই অ্যাকশনটা অব্যাহত থাকা দরকার। আজকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মনে করেন এই যে মৌ, তারপর আপনার যাদের কি বলে পিয়াসা, তারপরে ঈশিতা নামের এক ভয়ঙ্কর প্রতারক মহিলা, কি দুঃসাহস, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে প্রখ্যাত চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এখন আমরা একটা অন্ধকার জগতের বিন্দুতে মাত্র আমরা দৃষ্টি নিক্ষেপ করেছি, এর একটা বিশাল অন্ধকার অংশ রয়ে গেছে, এবং এরা টার্গেট করে সমাজের বিত্তবানদের টার্গেট করে, এরা ক্ষমতাবানদের টার্গেট করে, এরা সমাজে প্রতিষ্ঠিত আলোকিত মানুষদের টার্গেট করে, এবং বিশেষ করে উঠতি তরুণ সমাজকে এরা টার্গেট করে ড্রাগের সাম্রাজ্যে নিয়ে যাচ্ছে। এবং এটা একটা ভয়ঙ্কর, এদের কোনো নীতি আদর্শ, মূল্যবোধ, রক্ষণশীলতা কিছু নেই। এরা যারা একসময় বাসে ঘুরত, তারা আজকে বিদেশের বহু ব্র্যান্ডের চড়া মূল্যের বিলাসবহুল গাড়িতে চড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, আলিশান ফ্ল্যাটে থাকে, বাড়িতে থাকে। কিছুদিন আগে পরিমণির বাড়িতেও বার দেখা গেছে। যে এটা একটা মগের মূল্য যেন শুরু হয়েছে। এখানে সরকার যে অ্যাকশন নিচ্ছে, এটাকে স্বাগত জানাতে হয়, অভিনন্দন জানাতে হয়, এবং এটাকে সহযোগিতা করতে হয়। আর রাজনীতির যে জায়গাটা, সেইখানে আমি বলছি যে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তার হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে বিভিন্ন সময়ে স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধে তো দিয়েছেই, তার আগে তো দিয়েছেই, মনুমিয়াদের রক্তে গড়া এই আওয়ামী লীগ। সেইখানে মনে করেন যে স্বাধীন দেশে আওয়ামী লীগ নানা সরকার আমলে হাজার হাজার কর্মী রক্ত দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, এবং জেল জুলুম নির্যাতনের শিকার হয়নি এমন নেতাকর্মী নেই আওয়ামী লীগের আদর্শবান নেতাকর্মীদের মধ্যে, ত্যাগী নেতাকর্মীদের মধ্যে। এবং আপনার আওয়ামী লীগের দুঃখের জায়গাটা হলো গিয়ে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তখন একটি একান্নবর্তী মায়া মহব্বতে ভরা একটি পরিবারে পরিণত হয়, এবং লড়াই সংগ্রাম, জেল জুলুম, খেয়ে না খেয়ে সবাই মিলে করে। কিন্তু দলটি যখন ক্ষমতায় আসে, তখন ওই সুবিধাবাদীদের ভিড় করার সুযোগ দলের ভিতর থেকেই অনেকে দিয়ে দেন, যে কারণে নিজেদের পাল্লা ভারী করতে গিয়ে, এটি অনেকবার নেত্রী নিজেও উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সভানেত্রী। তো এইটা মনে করেন যে সারা দেশে নিজেদের পাল্লা ভারী করতে গিয়ে তখন কোথা থেকে খুঁজে নিয়ে আসতেছেন সেটা আর দেখেন না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র দলের লোক এখন ছাত্রলীগের কোন কমিটিতে, আপনার না স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটিতে সাধারণ সম্পাদক, এইরকম সংবাদপত্রে আসছে। এইটার সাথে সাথে অ্যাকশন নেওয়া দরকার এই বিষয়গুলো আসলে, এবং আওয়ামী লীগকে তার আদর্শিক গণমুখী চরিত্রে নিতে হবে। এবং আমরা আজকেও বঙ্গবন্ধুর যে আদর্শ, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, উন্নত, আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন, সেটি আমরা এখনো কিন্তু পাইনি। বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ আমরা এখনো পাইনি। এবং বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক বিশ্ববরেণ্য নেতা আর কোনোদিন আসবেন না। এবং তিনি তার অন্তর দিয়ে এই দেশের মানুষকে, বিশেষ করে কৃষক, শ্রমিক, তাদেরকে, গরিব মানুষকে তিনি ভালোবেসেছিলেন। তাদের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি রূপরেখা দিয়েছিলেন। পেশি শক্তি ও কালো টাকা মুক্ত যে নির্বাচনের রূপরেখা তিনি তৈরি করেছিলেন, সেটি তো তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আর আলোর মুখই দেখে নাই। তিনি রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠিত করেছিলেন, রাজনৈতিক নেতাকর্মীদের হাতে কর্তৃত্বটা রেখেছিলেন ক্ষমতার, এবং জনগণ যে ক্ষমতার মালিক এইটা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বলেই সংবিধানে তিনি সংবিধান সন্নিবেশিত করেছিলেন। এবং তিনি সেটি বিশ্বাস করতেন, তার জনগণ, তিনি বলতেন মাই পিপল, আমার জনগণ। তার বক্তৃতায় বারবার এসেছে, এগুলো হৃদয় ছেঁড়া কথা, অন্তর থেকে আসা কথা। এগুলো, তিনি ছিলেন বাংলাদেশের আত্মা,
তাকে হত্যা করে বাংলাদেশের আত্মাকে সেদিন হত্যা করা হয়েছে, এবং আমরা সেই বাংলাদেশকে আর বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা আর এখনো ফিরে পাইনি। যদিও মুজিব কন্যার নেতৃত্বে অর্থনীতিতে বাংলাদেশের যে চমক এবং মহাসড়কে যে অর্থনৈতিক যে মহাসড়কের যাত্রা, উন্নয়নশীল দেশে যে প্রবেশ, বিশ্ব নেতৃত্বকে যে চমকে দেওয়া, সেইটা ঘটেছে। কিন্তু আমাদের আদর্শিক রাজনীতির জায়গাটা, বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা এখনো ফিরে আসে নাই সমাজে, রাজনীতিতে। অনেক ধন্যবাদ জনাব পীর হাবিবুর রহমান। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাহলে উড়ে এসে জুড়ে বসার সুযোগ আওয়ামী লীগে আর কতদিন থাকবে বলে আপনার ধারণা? আমি পীর ভাই হাবিবুর রহমান সাহেব যেখানে শেষ করলেন সেখানটাই বলি। দেখেন, আমরা কিন্তু উন্নয়নের মহাসড়কে উঠে গেছি। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের মাথাপিছু আয়, গ্রোথ সবকিছু এমন একটা দিকে যাচ্ছে যে আমরা একটা সত্যি সত্যি একটা মানে উন্নত দেশে আমরা পরিণত হব। কিন্তু সেটা সাস্টেনেবল হবে কিনা, সেটা স্থায়িত্ব হবে কিনা, কারণ এই উন্নয়নশীল অনেক দেশ শেষ পর্যন্ত উন্নত হতে পারে নাই যখন সেটা আদর্শ থেকে বিচ্যুত হয়। যে বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, সেখানে এটা ন্যায়ভিত্তিক একটা সাম্যের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে কিন্তু এই যে আজকের উন্নয়ন, এটা কিন্তু সাস্টেনেবল হবে না। আমি এটা বহুবার বলেছি। সেই ক্ষেত্রে এটাকে সাস্টেনেবল করতে গেলে এই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একটা ন্যায় এবং সাম্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এরকম একটি বাংলাদেশ যেখানে এই শক্তিশালী একটা রাজনৈতিক দল ছাড়া কিন্তু আপনি এটাকে সাস্টেনেবল করতে পারবেন। পৃথিবীর অনেক দেশে যে এই পরম্পরাটা, অর্থাৎ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে দেশ যখন স্বাধীন হয়, পরবর্তী পর্যায়ে যখন অন্যান্য শাসন ব্যবস্থা আসে, আর যখন স্বাধীনতা নেতৃত্বকারী দলটা যখন ক্ষয়িষ্ণু হয়ে যায়, তখন এটা কিন্তু ওই বিপর্যয় নেমে আসে ওই দেশের টোটাল আদর্শের উপরে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কোনো অবস্থাতেই, অর্থাৎ গণতান্ত্রিক একটা বিধি ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক যে দল, যে তার আদর্শটাই হচ্ছে এই বাংলাদেশ, এবং বাংলাদেশকে নিয়েই তার চিন্তা, চেতনার স্বপ্ন, সেটাকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, এই উন্নয়নকে ধরে রাখতে চাই, তাহলে কিন্তু এই রাজনৈতিক দলটাকে শক্তিশালী করতে হবে। আমি মনে করি এখনই এটার সময়। এস এম কামাল একটা ভিজিবল, তাকে আমরা দেখি, কিন্তু আমি মনে করি আমাদের এই সময়টা ব্যবহার করা উচিত রাজনৈতিক দলকে সুসংগঠিত করার জন্য। একটা খুব ভালো সময়, এবং যারা জাতীয় নেতৃত্বে আছেন, সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, তারা যেন আরেকটু ভিজিবল হন। এবং এই যে বাইরের থেকে যে লোকগুলো আসে, এইটাই না, আমাদের ভিতরেও, দলের ভিতরেও কিন্তু আমি অনেক সময় দেখি একেবারে ছোট্ট ওয়ার্ড লেভেলের একটা নেতা, সেও ওয়ার্ডের উপদপ্তর সম্পাদক, সেও এমন একটা ব্যানার তৈরি করে বঙ্গবন্ধুর ছবিটা ছোট করে দিয়ে বড় একটা ছবি, তার এই যে বঙ্গবন্ধুর ছবি অপব্যবহার করা, আর দলের যে লেবাস, অবয়ব, এগুলোকে অপব্যবহার করা, এইগুলোর থেকে যদি আপনি পরিত্রাণ না পান, তাহলে কিন্তু এই দলের জন্য যে ক্ষয়িষ্ণু একটা আশঙ্কা, এটা কিন্তু থেকে যাবে। আমি মনে করি এক দলকে শক্তিশালী করতে গেলে এই আগাছা যেমন বাছাই করতে হবে, একই সাথে সাথে একটা নিবেদিত বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ একটা কর্মী বাহিনী, যেটা একান্তই বিশ্বাস করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, এরকম একটা শক্তিশালী কর্মী বাহিনী ছাড়া কিন্তু আপনি শেষ পর্যন্ত এই যে উন্নয়ন, আমাদের অগ্রগতি, এটাকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, চিরস্থায়ী করতে চাই, তাহলে কিন্তু এটা লাগবে। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বে যখন আছেন, তাদের এই ভূমিকাটা, আর এখন যে কর্মকাণ্ড শুরু হলো, এটা আমি অনেক আগে বলছিলাম, এটাকে আমি সমর্থন করি, এবং এটা যেন বন্ধ না হয়ে যায়। এটা তো এখন কয়েকটা দল্ল টল্ল শাস্তি হলো, এটা না। আমি মনে করি এটা কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে, ভোটার হিসেবে কেউ ভোট দেখে আসে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় তো ভোট মাথা গণে ভোট হবে, কিন্তু নেতৃত্বে চলে আসবে, আর যে কোনো একটা অপকর্ম করে পুরো দলকে মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, অথবা একটা সমালোচনার মধ্যে ফেলে দিবে, সেটা যেন কোনোভাবে না হয়, সেই দিকটা কিন্তু অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। জনাব এস এম কামাল হোসেন, তাহলে আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী, তাদের এই আক্ষেপ আর কতদিন দেখতে হবে বলে আপনার বলি? পীর হাবিব একটি কথা বলেছেন, দেখেন, বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। এই যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, সুবিধাবাদীদের প্রবেশ,
এইটা কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই দুর্বৃত্তায়ন শুরু হয়েছে এবং সেদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক শাসক জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, মানি ইজ নো প্রবলেম। এই কথার ভিতর দিয়ে রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। আজকে প্রধানমন্ত্রী সেই দুর্বৃত্তায়নদের বিরুদ্ধে যাত্রা শুরু করে দলটাকে সুসংগঠিত করে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় একটানা 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী, 4র্থবার আজকে প্রধানমন্ত্রী, আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের সাথে একমত, এই ক্ষমতায় আমরা থাকার মধ্যে দিয়ে অনেক সুবিধাবাদী, অনেকেই রাজনীতিকে ব্যবহার করে নিজের আখের গুছানোর জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। আমি মনে করি যে আজকে দেখেন আমরা সবাই পেয়েছি, একমাত্র হারিয়েছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডুকরে ডুকরে কাঁদেন। জননেত্রী শেখ হাসিনা যা হারিয়েছেন আমরা কেউ হারাইনি। তাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টা করছি, আমাদের উচিত যে এই দলকে সুসংগঠিত করা, এই দলকে তৃণমূলের ত্যাগীনোর কর্মীদের নিয়ে এই দলকে গুছানো, যাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, যারা দুঃসময়, আমি একটি কথা মনে করি 2001 থেকে 2008 সাল যারা লড়াই সংগ্রাম করে সেই কর্মীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনা যদি 237টি সিট পেতে পারে, তাহলে এই সুবিধাবাদীদের কেন আমরা আজকে দলে আশ্রয় প্রশ্রয় দেব? আমরা সেই দুঃসময়ের কর্মীদের যদি পেট্রোনাইজ করি, তাহলে আমাদের দল সুসংগঠিত হবে, আমাদের দল মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ করতে, যারা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা। আজকে আমাদের সবার বোঝা উচিত যে আমি এখন কোনো ব্যক্তি নাই, আমি SM কামাল, আওয়ামী লীগের SM কামাল। আজকে যদি কোনো কিছু আমি কোনো অপকর্ম করি, আমার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে এই দায় দায়িত্ব শুধু আমার একার না, এই দায় দায়িত্ব পড়ে দলের উপর, এর দায় দায়িত্ব বহন করতে জননেত্রী শেখ হাসিনা। তাই আমরা মনে করি যে আমাদের প্রিয় নেত্রী, আমাদের আল্লাহর রহমতে একজন শেখ হাসিনা আছেন, যিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যারা এই দলটা করি, আমাদের উচিত হচ্ছে আমরা সকল এই যে সুবিধাবাদী, যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যাদের কারণে আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়, এদেরকে দল থেকে জেটিয়ে বিদায় করা উচিত এবং যারা বিভিন্ন লীগ ব্যবহার করে দল করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা দল, এটি বঙ্গবন্ধুর মানে আত্মত্যাগের মধ্যে দিয়ে গড়ে ওঠা দল। তিল তিল করে জীবনের 14টি বছর জেল খেটেছেন বঙ্গবন্ধু পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে। এই আওয়ামী লীগের নেতৃত্বে আইয়ুব খানকে জেটিয়ে বিদায় করেছেন জননেত্রী শেখ হাসিনা। এই আওয়ামী লীগের নেতৃত্বে জিয়া এরশাদ, খালেদা জিয়া রক্ত চক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগের কর্মীদের ঐক্যবদ্ধ করে, মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসনের হাত থেকে আজকে বাংলাদেশকে আজকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ। সেই বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশে, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে নিজেকে দাবি করি, আমরা যারা শেখ হাসিনার কর্মী হিসাবে দাবি করি, আমাদের সকলকেই বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করা উচিত। আমাদের সকলকেই শেখ হাসিনার চোখের ভাষা বোঝা উচিত। শেখ হাসিনা কি চায়, শেখ হাসিনা যদি জনগণের চোখের ভাষা বোঝেন, শেখ হাসিনা যদি জনগণের মনের কথা বোঝেন, সেইভাবে যদি শেখ হাসিনার সিদ্ধান্ত নিতে পারেন শত প্রতিকূলতার মধ্যে দিয়ে, আমরা তার কর্মী। আমাদের উচিত জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা চেতনায় বিশ্বাস করেন, আমি তারপরও সেই ধারায় দলটাকে এগিয়ে নিয়ে যা। এবং আমি আশ্বস্ত করতে চাই যে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে। হ্যাঁ, কিছু কিছু দেখেন মূলধারার আওয়ামী লীগে কিন্তু সুবিধাবাদীরা ঢুকতে পারে না। আমি আপনারা বলতে পারি মূলধারায় হয়তো আমাদের ছত্রছায়া কিছু সুবিধাবাদী এই বিভিন্ন নাম দিয়ে হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারে, দলের ভাবমূর্তি, সেইটা আমাদের বন্ধ করতে হবে। আমি মনে করি যে আজকে এই জাতীয় শোক দিবস বলে যে শোক মাস, এই মাসে যেহেতু আমাদের ডেকেছে, এই মাসেই আমাদের শপথ হোক সকল
ষড়যন্ত্র যেমন বাইরে যেমন জি, আর অপপ্রচার সময় নেই। আর একটা সময় নেই। জননেত্রী জনাব শেখ হাসিনা- এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং জনাব পীর হাবিবুর রহমান, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।